আসসালামু আলাইকুম। আমি তানিয়া ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি ক্লাস নেব উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রীদের উদ্দেশ্যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চতুর্থ চ্যাপ্টার সংগঠিতকরণ থেকে কার্যভিত্তিক সংগঠন সম্পর্কে আজকে আমরা জানব। কার্যভিত্তিক সংগঠন হলো একটি বিশেষায়িত সংগঠন। সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠানে একজনের দ্বারা তো সব ধরনের কাজ সম্পাদন করা সম্ভব হয় না। তো উচ্চ পর্যায়ে কতগুলো কাজকে একত্র করে কার্যবিভাগ তৈরি করা হয় এবং বিভাগের দায়িত্ব এক একজন নির্বাহীকে প্রদান করা হয়। তো সাধারণত দেখা যায় যে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে কাজের পরিমাণ খুব বেশি থাকে। তো ওই কাজগুলোকে সমজাতীয় কাজের ভিত্তিতে বিভিন্নভাবে ভাগ করা হয় এবং এই বিভক্ত কাজগুলোকে দেখা যায় যে এক একজন বিশেষজ্ঞ কর্মীকে এক একটা অংশ কাজ দেওয়া হয়, তাদের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে কার্যভার তাদেরকে দেওয়া হয়। তো এই এক কথা বলতে গেলে যে কার্যভিত্তিক সংগঠন হলো এমন একটা সংগঠন যেক্ষেত্রে কিনা কাজের প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্নভাবে ভাগ করে প্রতিটি বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞ বা নির্বাহীকে দেওয়া হয়। এটাই হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কার্যবিভাজন বলতে যে কাজগুলো আছে সমজাতীয় কাজগুলোকে ভাগ করে তারপরে এই যেমন উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিভিন্ন বিভাগ, এছাড়া প্রয়োজন অনুসারে বিভিন্ন উপবিভাগও ভাগ করা হয়। ভাগ করে তারপরে কাজগুলোকে বিভিন্ন বিশেষজ্ঞের কাছে দায়িত্ব অর্পণ করা হয় আর কি। এক একটা ভাগের দায়িত্ব এক একজনকে অর্পণ করা হয়। তারপরে হচ্ছে বিশেষায়ন বলতে বোঝায় যে কর্মীদের মধ্যে যে যে ধরনের কাজে অভিজ্ঞ তাকে সে ধরনের কাজ দেয়া। এই কথাটাকে এই জিনিসটাকে এক কথায় বিশেষায়ন বলা হয়। তারপরে হচ্ছে দ্রুত সিদ্ধান্ত। যেহেতু বিভিন্ন বিভাগে ভাগ করা হয় এবং এক একজন বিশেষজ্ঞকে এক একটা বিভাগের দায়িত্ব দেওয়া হয়, সে কারণে দেখা যায় যে তারা তাদের কাজটা সম্পর্কে খুব ভালো জানে বলে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তারপরে কার্যবিভাগের আরো একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত অধীনতা। এক্ষেত্রে এই ধরনের সংগঠনে দুই ধরনের দেখা যায়, নির্বাহী দেখা যায়, যেমন সরলরৈখিক নির্বাহী ও কার্যভিত্তিক নির্বাহী। এই দুই ধরনের নির্বাহীর কাছে কর্মীদেরকে তাদের কাজের জন্য জবাবদিহি করতে হয়, যার ফলে দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। তারপরে কর্তৃত্বের প্রবাহ এই ধরনের প্রতিষ্ঠানে দেখা যায় যে শীর্ষ ব্যবস্থাপনা হতে সরাসরি নিচের দিকে প্রবাহিত হয়, আর এই কারণে সংগঠনের বিভিন্ন স্তরে নির্বাহী ব্যবস্থাপনা কর্তৃত্বের অধিকারী হয়ে থাকে। তারপরে সহযোগিতামূলক মনোভাব বলতে এখানে যে বিভাগগুলো আছে প্রত্যেকটি বিভাগকে দেখা যায় যে অন্যান্য বিভাগের সাথে কার্য সম্পাদন করতে হয়। ফলে দেখা যায় প্রত্যেক বিভাগের কর্মীদের মধ্যে অন্য বিভাগের সাথে যারা কর্মরত আছে তাদের সাথে একটা সুপ্রত্যক্ষ যোগাযোগ ঘটে। এর ফলে তাদের মধ্যে একটা সহযোগিতামূলক মনোভাবও গড়ে ওঠে। তারপর আছে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বলতে এই ধরনের সংগঠনে নির্বাহী সব বিভাগের প্রধানদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই সবার সাথে বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন এবং একক সিদ্ধান্ত সাধারণত নেন না, যার ফলে একটা গণতান্ত্রিক একটা নিয়ন্ত্রণের সৃষ্টি হয়। তারপরে স্বেচ্ছাচারিতা হ্রাস। ব্যবস্থাপনা ক্ষেত্রে গণতান্ত্রিক চিন্তাভাবনার প্রতিফলন ঘটে, ফলে দেখা যায় বিশেষজ্ঞদের পরামর্শ এবং উপদেশ বিশেষ ফলদায়ক হয়। তাছাড়া উপদেষ্টাদের উপস্থিতি নির্বাহীর ক্ষেত্রে তাদের অবস্থানদের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করে, ফলে স্বেচ্ছাচারিতা হ্রাস পায়।
এরপরে কার্যভিত্তিক সংগঠনের কিছু সুবিধা আছে। সুবিধাগুলোর মধ্যে যেমন আছে কর্মক্ষেত্রের গতিশীলতা। কর্মক্ষেত্রের গতিশীলতা বলতে এই প্রতিষ্ঠানে যেহেতু বিশেষজ্ঞদের কাছে কাজের দায়িত্বটা বিভিন্ন কাজে যারা মানে বিশেষজ্ঞ তাদের কাছে যেহেতু কাজের দায়িত্বটা প্রদান করা হয়, ফলে দেখা যায় যে বিশেষজ্ঞরা তাদের জ্ঞানের ব্যবহারটা সঠিকভাবে করতে পারে এবং কর্মক্ষেত্রে তাদের দেখা যায় কাজের যে একটা গতি সেটা মানে বৃদ্ধি পেতে থাকে, যার ফলে এক কথা বলা যায় যে কর্মক্ষেত্রের গতিশীলতা বৃদ্ধি পায়। তারপরে কার্যদক্ষতা বৃদ্ধি। কার্যদক্ষতা বৃদ্ধি বলতে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করার ফলে যোগ্যতা অনুযায়ী কাজ সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়। আর একই কাজ বারবার করার ফলে, যেহেতু তারা একই কাজ বারবার করে, একই কাজ অধিক সময় ধরে মনোযোগের সাথে করার ফলে কর্মীদের একটা মানে দক্ষতারও বৃদ্ধি হয়। কর্মীদের কাজের যে দক্ষতাটা আছে সেটার মান সেটা বৃদ্ধি পায়। তারপরে আছে মিতব্যয়িতা অর্জন। কার্যভিত্তিক সংগঠনে সাধারণত দেখা যায় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে অধিক মানে উৎপাদন করা সম্ভব হয়, কেননা বিশেষায়িত জ্ঞানের প্রয়োগের ফলে প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রেই দেখা যায় যে অপচয় হ্রাস পায়, অর্থাৎ কাজের অহেতুক তাদের সময়টাও নষ্ট হয় না, তাদের যে সম্পদগুলো থাকে সম্পদগুলোরও যথাযথ ব্যবহার হয়, যার ফলে দেখা যায় যে মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হয়। তারপরে আছে কার্যভার লাঘব। কার্যভার লাঘব বলতে এক্ষেত্রে একজন নির্বাহী প্রতিষ্ঠানের সমগ্র কাজ তো তত্ত্বাবধান করতে পারে না। বিভাগ অনুযায়ী কাজ ভাগ করে দেওয়ার ফলে দেখা যায় তার যে কাজটা আছে সেটা অনেকটাই লাঘব, কার্যভার আছে, কাজের যেই একটা মানে দায়ভার সেটা অনেকটাই লাঘব হয়। তারপরে আছে বিশেষায়ন। বিশেষায়ন বলতে মানে কার্যভিত্তিক সংগঠনে প্রতিষ্ঠান সব ধরনের কাজকে তাদের প্রকৃতি ও সমরূপতা বিবেচনায় বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয় এবং প্রতিটি বিভাগে বিশেষজ্ঞ কর্মী নিয়োগ করা হয়। প্রত্যেকটি বিভাগেই বিশেষায়নের নীতি কার্যকর করা হয়, যার ফলে প্রতিষ্ঠানের প্রতিটি উৎপাদনের সর্বোচ্চ ব্যবহার উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। তারপর সঠিক তত্ত্বাবধান। সঠিক তত্ত্বাবধান বলতে এক্ষেত্রে দেখা যায় যেহেতু প্রত্যেকটা বিভাগে বিশেষজ্ঞ কর্মী নেওয়া হয় এবং বিশেষজ্ঞরা নিজ নিজ কাজে পারদর্শী হন এবং নিজস্ব কাজের প্রতি তারা খুব যত্নশীল হয়, ফলে দেখা যায় যে কাজের ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে হয় সেক্ষেত্রে তারা খুব সক্ষম থাকেন, যার ফলে সঠিক তত্ত্বাবধান সম্ভব হয়। এরপরে আছে প্রবৃদ্ধি অর্জন। প্রবৃদ্ধি অর্জন মানে এক্ষেত্রে দেখা যায় যে সংগঠনের প্রত্যাশিত প্রবৃদ্ধি এবং উন্নয়নটা অন্যান্য সংগঠনের তুলনায় অনেকটাই মানে উন্নত বলা যেতে পারে। উন্নয়ন করার ইয়েটা মানে প্রবৃদ্ধি অর্জন করাটা অন্যান্য সংগঠনের তুলনায় এই ক্ষেত্রে একটু বেশি গতিশীল বলা যেতে পারে বা একটু বেশি পরিমাণ করা সম্ভব করা যায়, কেননা বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ নিয়োগের ফলে প্রতিষ্ঠানে বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োজন মাফিক তাদের যে সকল ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটা খুব সহজেই তারা করতে পারে, যার ফলে দেখা যায় যে এক্ষেত্রে প্রত্যেকটা বিভাগের কাজের গতি বৃদ্ধি পায়, মান বৃদ্ধি পায়, ফলে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়। তারপরে কার্যভিত্তিক সংগঠনের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে, যেমন বিলম্বিত সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণটা বিলম্বিত হওয়ার কারণ হলো বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন ধরনের সমস্যা নির্বাহীদের কাছে আসে, সকলের সাথে আলাপ আলোচনা করে
এবং পরামর্শক্রমে সিদ্ধান্ত নিতে হয়, যার ফলে দেখা যায় যে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা অনেকটা বিলম্বিত হয়ে যায়। তারপর দ্বৈত অধীনতাও একটা সমস্যা, কেননা এখানে যেহেতু দুই ধরনের থাকে যে সরলরৈখিক এবং কার্যভিত্তিক দুই ধরনের নির্বাহী এই ধরনের সংগঠনে থাকে, তার ফলে দেখা যায় দুই দিক থেকেই যখন নাকি কর্মীদের উপর বিভিন্ন ধরনের আদেশ আসে বা নির্দেশনা আসে, তখন তাদের মধ্যে অনেক সময় হতাশার সৃষ্টি হয়। তারপরে ব্যয় বৃদ্ধি, বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠা করা এবং প্রতিটি বিভাগের জন্য পৃথক নির্বাহী নিয়োগ করা, এটা এবং তাদের বেতন ভাতা প্রদান করা, এটা আসলেই খুব ব্যয়বহুল। তারপরে নিয়ন্ত্রণের সমস্যা বলতে এ ধরনের সংগঠনে দেখা যায় যে ফলাফল পরিমাপ করা এবং মূল্যায়ন করা খুব অসুবিধাজনক হয়ে পড়ে, কারণ একাধিক নির্বাহী নিকট থেকে নির্দেশ আসার ফলে কর্মীদের মধ্যে অনেক সময় কর্মবিমুখতার সৃষ্টি হয়, তাদের মধ্যে অনেকটা হতাশার কাজ করে, যার ফলে নিয়ন্ত্রণ করাও একটু কষ্টকর হয়ে যায়। তারপরে শৃঙ্খলার অভাব বলতে কর্মীদের নিম্ন স্তরের যারা কর্মীরা আছেন তারা একই সময় বিভিন্ন উপদেষ্টার নিকট থেকে আদেশ নির্দেশ লাভ করে, তার ফলে নির্দেশ যথাযথভাবে তারা পালন করতে পারে না। এর ফলে দেখা যায় যে তাদের মধ্যে অনেকটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তারপর অধস্তনদের কর্মভার বৃদ্ধি বলতে কার্যভিত্তিক সংগঠনে বিভিন্ন বিভাগের অধস্তন কর্মীর উপর কাজের চাপটা বেশি বেড়ে যায়, কারণ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন যে কর্মকর্তাগণ আছেন তারা একই কর্মীর উপর কার্য সম্পাদনের নির্দেশ দিয়ে থাকেন, ফলে কর্মীরা অতিমাত্রায় কার্যভারে জর্জরিত হয়ে থাকে। যেমন দেখা যায় কোনো প্রতিষ্ঠানের যদি কম্পিউটারের জন্য আলাদা একটা বিভাগ থাকে কম্পিউটারের কাজ করার জন্য, তো দেখা গেল বিভিন্ন বিভাগ থেকে কম্পিউটারে যেসব কাজ করতে হয়, যেমন কম্পোজ করা হোক বা বিভিন্ন ধরনের যেসব কাজগুলো করতে হয় বিভিন্ন বিভাগে, ওই কাজগুলো সব এই একটা বিভাগের মধ্যে এসে পড়ে, যার ফলে দেখা যায় তার কাজের পরিধিটা অনেক বেড়ে যায়। তারপরে হচ্ছে প্রক্রিয়াগত জটিলতা, এ ধরনের সংগঠনে দেখা যায় যে মানে কাজের প্রকৃতির ভিত্তিতে যেহেতু অসংখ্য বিভাগ এবং উপবিভাগ থাকে এবং স্তর থাকে, এর ফলে দেখা যায় এ ধরনের সংগঠনে মানে কার্য প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যায়। তো